এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাহী শাস্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিক তাকিয়ে অত্যন্ত গভীর গলায় বলল, ক। কথা নেই, বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাশুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতন তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামড় দোলাচ্ছিল, চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ, কার মাথা কাটতে হবে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আগে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা মুখ্য কোথাকার, কার মাথা কি রে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাশুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধড়পড় করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রী মশাই রাজাকে বুঝিয়ে বললেন, ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে ডাকো। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সবাই এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সবার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল, এর কারণ কি কিছু বলতে পারো? কাক আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমাচু করে জবাব দিল, আগে বোধহয় খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতন্নি করে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আরেকজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়সপক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। অমনি সকলে হাঁ হাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো ক্ষেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম। সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকিয়ে কারোর মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই, তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুঁটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো কি হলো? তখন অনেকে জলের ছিটা, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে বলে উঠল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন কেন বলো দেখি। লোকটা আবার বলল, মহারাজ, সে কি মাথার উপর দিকে দক্ষিণ মুখ করে বসেছিল, আর মাথা নিচু করে ছিল, আর চোখ পাকিয়েছিল, আর ক করে শব্দ করেছিল। সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ ঠিক ঠিক, ওই রকম হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময় কেউ আমায় খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এই কথা কেউই বুঝতে পারল না। লোকটা খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবলো লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দৃঘাংচু কি হে? লোকটা বলল, দৃঘাংচু নয়, দৃঘাংচু।
কেউ কিছু বুঝতে পারল না। তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কিরকম হে? লোকটা বলল, আগে আমি মূর্খ মানুষ, আমি কি আর অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাংচু শুনে আসছি, তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড়কাকের মতন। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে কি করতে? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয় বলে ফেলো। সভা শুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা এমন মন্ত্র জানি, আমি যুগ জন্ম ধরে বসে আছি। দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে যে কি আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারোর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড়কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড়কাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোক শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণে হাঁ করে শুনছিল, তারা হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে লাগলো। বাড়ি চলে গেল। তারপর রাজা মশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর তিনি দাঁড়কাক দেখলেই লোকজন সব দাঁড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি।